কি করবেন না করবেন কিছুই বুঝে উঠতে না পেরে শাহেদকে কল দিতেই তারা এখানে এসে হাজির হয়। শাহেদ মেডিসিন দেওয়াতে এখন টেম্পারেচার একটু নিচে নামছে। নীলাও দুর্বল শরীরে কিছুক্ষণ আগে চোখ বন্ধ করেছে। তাদের নীলাকে নিয়ে এমন ব্যস্ততার মধ্যে কেউ এক প্রকার হুড়মুড়িয়ে রুমে প্রবেশ করল। সাদিদ এসেছে, তার পেছন পেছন আরিফ মাহমুদও রুমে প্রবেশ করলেন। নীলার শুকনো মুখটা দেখে সাদিদের বুকে তীক্ষ্ণ ফলার ন্যায় অনুভব হচ্ছে। সে ধীর পায়ে নীলার দিকে এগিয়ে গেল। নীলার চোখজোড়া বন্ধ, কপালে সাদা পাতলা সুতি কাপড়ের পট্টি দেয়া। সাদিদ বুঝতে পারছে না তার এখন কি করা উচিত। নীলার উপরে তার অধিকার নেই, এমনকি তার অনুভূতির কথা গুটি কয়েক সদস্য ব্যতীত সবার জন্য অজানা। এমত অবস্থায় সাদিদের বুকে নীলার জন্য যে অস্থিরতা রয়েছে সেটা প্রকাশ করা উচিত হবে, সেটা নিয়েই সাদিদ সন্দিহান। সাদিদ এক পলক শাহেদের দিকে তাকালো। শাহেদের এদিকে খেয়াল নেই। সাদিদ লম্বা শ্বাস টেনে নিধির উদ্দেশ্যে বলল, ভাবিমণি সকালে কিছু খাওয়া হয়নি, কফি দিতে পারবে? মা, এতক্ষণ বলনি কেন? তুমি একটু বসো, আমি নাস্তা দিচ্ছি। বলেই নিধি তড়িঘড়ি করে কিচেনের দিকে এগিয়ে গেল। আরিফ মাহমুদ দরজা খুলে দিয়ে সাদিদের সাথে এসেছিলেন, এবার তিনিও প্রস্থান করলেন। সাদিদ এবার নীলার পাশে চেয়ার টান দিয়ে বসল। এক দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে থেকেই শাহেদের উদ্দেশ্যে বলল, ভাই, ওর শরীরের এখন কি কন্ডিশন? এখন একটু উন্নতির দিকে। আমরা সকালে যখন এসেছিলাম তখন বেশ খারাপ ছিল, হসপিটালে নেওয়ার চিন্তা করেছিলাম, কিন্তু পরে দেখলাম অবস্থার উন্নতি হচ্ছে। আমাকে জানানি কেন? শাহিদের শান্ত স্বরের মধ্যে যে প্রবল রাগ প্রকাশ পাচ্ছে, শাহেদের সেটা বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হচ্ছে না। আর সাদিদের এমন করাটাও অস্বাভাবিক নয়, কেননা শাহেদের যে নীলার প্রতি সাদিদের অনুভূতি অজানা নয়। তাই শাহেদ ভাইয়ের রাগ কমাতে স্বাভাবিক স্বরে বলে উঠল, তোকে গতকাল বেশ রাত করে ছাদ থেকে নিচে যেতে দেখেছিলাম, আর নীলার খবর জানতে পারি খুব ভোরে, তাই আর তোকে কিছু বলিনি, ভেবেছিলাম পরে জানাবো। তুমি ভেবেছিলে? সাদিদের প্রচণ্ড রাগ লাগছে, কিন্তু রাগের মাথায় সে ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করতে চায় না। তাই বার কয়েক লম্বা শ্বাস টেনে নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে বলল, হঠাৎ করে এত জ্বরের কারণ কি? কিছু বুঝতে পেরেছো? আসলে থামলে কেন, বলো কিভাবে হয়েছে? ভোরে আম্মু নামাজ পড়ে এসে নীলাকে বারান্দায় সেন্সলেস অবস্থায় পড়ে থাকতে দেখেছিল। ধারণা করা যাচ্ছে সারা রাত হয়তো বৃষ্টিতেই ভিজেছিল আর ঠান্ডায় অতিরিক্ত জ্বরে জ্ঞান হারিয়েছে। সাদিদ এক দৃষ্টিতে শাহেদের মুখের দিকে তাকিয়ে আছে। তার মুখের ভঙ্গিতে ভেতরের চলমান মনের অবস্থা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু ধীরে ধীরে মুখের কিঞ্চিত চমকিত ভাবটা কেটে গিয়ে রাগের আভাস ফুটে উঠল। শাহেদ তার দিকেই তাকিয়েছিল, তাই দ্রুত বলে উঠল, প্লিজ সাদি, পাগলামি করিস না, সবকিছু চিন্তা করে তারপর কিছু করবি। ভাইয়া, একটু একা ছেড়ে দাও। দেখ সাদি। ভাইয়া প্লিজ। সাদিদের গম্ভীর স্বরের সামনে শাহেদ আর কিছু বলতে পারল না। সাদমানকে কোলে নিয়ে রুমের বাইরে চলে গেল। যাওয়ার আগে দরজাটা সে হালকা ভিড়িয়ে দিয়ে গেল। শাহেদ রুমের বাইরে রাখা পাশের সোফায় গিয়ে বসল, কেননা সাদিদ নীলাকে একই রকমভাবে এক রুমে দেখলে কেউ বিষয়টা স্বাভাবিকভাবে হয়তো নেবে না। আর এই মুহূর্তে অযথা ঝামেলা বাড়ানোর ইচ্ছে শাহেদের নেই। তার বিশ্বাস, সাদিদ যেহেতু বলেছে সঠিক সময়ে সবাইকে সবটা বলে দিবে, তার মানে বলে দিবে। আর নিজের ভাইয়ের উপর তার শতভাগ বিশ্বাসও রয়েছে, তাই সাদিদকে আর বাধা দেওয়ার প্রয়োজন বোধ করল না। সাদিদ নীলার বন্ধ চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার এখন মায়া, রাগের এক মিশ্র সংমিশ্রণের অনুভূতি হচ্ছে। এক দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে থাকতে থাকতে তার ক্ষোভের পাল্লাটা এবার নিচে নেমে গেল। চোখ জোড়াতে এসে ভিড় করল প্রাণ পাখির জন্য এক সমুদ্র মায়া। মুঠো করে রাখা শক্ত হাত দ্রুত ক্রমশ হালকা হয়ে এলো। সাদিদ নীলার কপাল থেকে সাদা কাপড় টানিয়ে আবারও সেটা জলে ভিজিয়ে কপালে দিল। ডান হাতটা দিয়ে নীলার গলায় স্পর্শ করতেই নীলা ঘুমের ঘোরেই খানিকটা কেঁপে উঠল। সাদিদ জ্বরের অবস্থাটা চেক করে ভালোভাবে কাঁথাটা তার শরীরে দিয়ে গেল। নীলার চোখ মুখ খানিকটা ফুলে আছে, মুখটা একটু শুকনোও লাগছে, ঠোঁটগুলো রুক্ষ হয়ে আছে, কিন্তু জ্বরের তুপে ঈষৎ লালচে বর্ণ ধারণ করেছে। সাদিদ নীলার গালে হাত রেখে নিজের মুখটা খানিকটা নিচে নামিয়ে আনলো। কপালের কাপড়টা সরিয়ে দিয়ে নীলার ছোট চুলগুলো মাথায় হাত বুলিয়ে পেছনের দিকে ঠেলে দিল। তারপর উষ্ণ ঠোঁট দুটো দিয়ে নীলার কপালে স্পর্শ করল। গভীর ভালোবাসায় প্রাণ পাখির কপালে দীর্ঘ চুমু খেল। সাদিদের স্পর্শে নীলার ঘুমন্ত শরীরেও রক্তগুলো চলাচল দ্রুত হলো। নীলা চোখ খুলে তাকালো, মাথাটা ভার হয়ে আছে, খানিকটা ব্যথা করছে। সে চারপাশে নজর বুলালো, কিন্তু রুমের সে ব্যতীত আর কারো কোনো দেখা মিলল না। রুমের বাইরে থেকে নিধির আওয়াজ শোনা যাচ্ছে।
নীলা দুর্বল শরীর নিয়ে উঠে বসতে গেলেই তার মধ্যেই নিধি দরজা ঠেলে রুমে ঢুকলো। নীলা উঠে বসতে চাইছে দেখে নিধি দ্রুত এগিয়ে এসে সাহায্য করলো। এখন কেমন লাগছে রে পিচ্ছু? নীলা উত্তর না দিয়ে অবাক চোখে নিধির দিকে তাকিয়ে আছে। নিধির হঠাৎ আগমন তার উপর কেমন প্রশ্ন করছে। নীলার মনোভাব বুঝতে পেরে নিধি এবার অভিযোগের স্বরে বলে উঠল, এমন কেউ করে? তুই জানিস আমরা সবাই কতটা ভয় পেয়ে গেছিলাম। তোকে ওই অবস্থায় দেখে আমু তো কান্নাকাটি শুরু করে দিয়েছিল। নীলা কেবল চমকিত দৃষ্টিতে নিধির দিকে তাকিয়ে আছে। কি বলছে নিধি এসব? সব নীলার মাথার উপর দিয়ে যাচ্ছে। নীলাকে প্রশ্নবোধক চাহনিতে এমন বিচলিত দেখে নিধি তার অগোচরে কি হয়েছে বলতে লাগলো। সবকিছু শোনার পর নীলার মন খারাপ ভাবটা আবারও বেড়ে গেল। চোখের সামনে আবারও সবকিছু ভেসে উঠল, আর সাথে সাথেই যুক্ত হলো বুকে এক তীক্ষ্ণ যন্ত্রণা। নীলা নিজের মনের অবস্থা কাউকে বুঝতে দিতে চায় না, তাই সবকিছু সাইডে রেখে অপরাধী কণ্ঠে বলল, সরি আপনি, তোমাদের সবাইকে টেনশনে ফেলে দিলাম। ধ্যাত বোকামি একটা। তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি, খেয়ে ওষুধ খেতে হবে। নিধি উঠে যাওয়ার জন্য দাঁড়াতেই নীলা তার পেছন থেকে তার হাত টেনে ধরল। ইতস্ততভাবে বলে উঠল, তুমি আসার আগে, না মানে এই রুমে কি কেউ? নীলার কথা না বুঝতে পেরে নিধি বলে উঠল, কি বলছিস পিচ্ছু? বুঝতে পারছি না, ভালোভাবে বুঝিয়ে বল। না মানে তুমি আসার আগে এই রুমে কেউ ছিল? নিধি আর কিছু বলে উঠতে পারল না। শাহেদ দরজা ঠেলে রুমের ভেতর প্রবেশ করলো। নিধিকে তাড়া দিয়ে বলল, নিধি, নীলের জন্য হালকা কিছু খাবার নিয়ে আসো, ওষুধ খেতে হবে। শাহেদের কথা শুনে নিধিও খাবার নিয়ে আসতে চলে গেল। তাই নীলা ভেতরে হাঁসফাঁস করতে লাগলো, কেননা তার অন্যরকম অনুভূতি হচ্ছে। ঘুমের মধ্যেও তার শরীর জুড়ে শিহরণ বয়ে গেছে। তাই নীলা যতক্ষণ উত্তর না পাবে নীলার শান্তি লাগছে না। শাহেদ নীলার শেষের কথাটা শুনেছিল, তাই কিছু একটা ভেবে বলে উঠল, কি যেন বলেছিলে, ওর রুমে কেউ ছিল কি না? জিজু তোমার পাশে বসাছিলাম, কেন, কোনো প্রয়োজন? না জিজু, এমনি। নীলা প্রসঙ্গ পাল্টালো। শাহেদের কথায় আশ্বস্ত হলেও মন তার অন্য কিছু বলছে। আচ্ছা, নীলার মন যা বলছে সেটা কি সঠিক হতে পারে? কোনোভাবে কি সে? নীলা নিজেকে ধমকালো। নিজের এমন বোকামি মার্কা ভাবনায় সে এখন নিজের ওপর প্রচণ্ড বিরক্ত। ছোট্ট সাদ নীলার বিছানায় তার গাড়ি দিয়ে খেলা করছে। নীলা হেলান দিয়ে বসে তার এসব দুষ্টুমি ভরা চঞ্চলতা দেখে মৃদু হাসছে। শাহেদ আবারও দুপুরে এখানে আসবে, তাই নিধি নার্গিস খাতুনের সাথে রান্নাঘরে সাহায্য করছে। আরিফ মাহবুবকে নীলা অনেকক্ষণ যাবৎ দেখছে না, হয়তো কোনো কাজে ব্যস্ত, তা নীলাও আর খোঁজ করেনি। সাদের খেলা দেখতে দেখতেই নীলার আচমকা কিছু মনে হতেই মুখে আতঙ্ক ফুটে উঠল। দ্রুত সে বিছানা থেকে নামলো। মাথাটা একটু ব্যথা করছে, তারপরও নীলা দেয়াল ধরে বারান্দায় আসলো। এদিক ওদিক তাকিয়েও কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে না পেয়ে নীলার চোখে মুখে ভয়ার্তের ছাপ ভেসে উঠল। কিন্তু কিনারায় একটা ফুল গাছের টবের পেছনে নজর যেতেই নীলার মুখে হাসি ফুটে উঠল। সে এগিয়ে গিয়ে নিচু হয়ে সাদিদের ছবিটা হাতে তুলে নিল। ছবিটাতে বৃষ্টির পানি দেখে নীলার বুক ফেটে কান্না করতে মন চাইছে। গায়ের ওড়না দিয়ে ঝাপসা চোখে সে ছবিটা মুছতে লাগলো। ছবিটার এই অবস্থা দেখে কষ্টে যেন নীলার সমস্ত শরীর জ্বলে উঠছে। নীলাঞ্জনা? নীলার এমন অবস্থার মধ্যে পেছন থেকে খুব পরিচিত কারো গম্ভীর স্বরে নীলা আতঙ্কে পেছনে ফিরল। সাদিদের চেহারায় রাগ স্পষ্ট। নীলা দ্রুত ছবিটা ওড়নার পেছনে লুকিয়ে মাথা নিচু করল। এই অবস্থায় এখানে কি করো? নীলা উত্তর না দিয়ে এখনো মাথা নিচু করে আছে। সাদিদ হঠাৎ করে নীলার এত জড়তা বুঝে উঠতে পারছে না, তাই আবারও বলল, শরীর ভালো না তোমার, রুমে আসো। আপনি চান আমি আসছি। সাদিদ নীলার আচরণে কিছুটা অবাক হলেও আর প্রশ্ন করল না, কিন্তু হঠাৎ নীলার দিকে তাকিয়ে বলে উঠল, তোমার হাতে কি? আমার থেকে কি লুকাতে চাইছো? নীলা এবার ভয়ার্ত চোখে সাদিদের দিকে তাকালো। সাদিদ তার হাতের দিকে তাকিয়ে আছে, তাই দ্রুত ডানে বামে মাথা নেড়ে বলল, কই কিছু না, আমার হাতে। বলে নীলা আবারও ছবিটা ভালোভাবে ওড়নায় পেঁচিয়ে নিল। সাদিদ ধীর পায়ে নীলার দিকে এগিয়ে আসতে লাগলো, আর নীলা ধরা পড়ে যাবার ভয়ে পা টিপে পেছনের দিকে যেতে লাগলো। বারান্দার দেয়ালে পিঠ ঠেকে যেতে নীলা আতঙ্কিত দৃষ্টিতে সাদিদের দিকে তাকালো। ততক্ষণে সাদিদ তার নিকটে চলে এসেছে। নীলার শরীর মৃদু কাঁপতে লাগলো। সাদিদের কাছে সে নিজের অনুভূতি প্রকাশ করতে চায় না। তার ধারণা সাদিদ তাকে ভালোবাসে না, সে শুধু নীলাকে কষ্ট দিয়েছে। অতীতে কষ্ট দিয়েছে নিজের স্পর্শ দিয়ে, আর বর্তমানে কষ্ট দিচ্ছে অনুভূতিগুলো দিয়ে। তাহলে নীলা কেন নিজের অব্যক্ত অনুভূতি তাকে জানাবে? সাদিদ এগিয়ে এসে নীলার দিকে দুই হাত বাড়িয়ে তাকে স্পর্শ না করেই নিজের বাহু বন্ধনে আটকে দিল।
নীলা মুখ ঘুরিয়ে চোখ বন্ধ করে ফেলেছে। তার নিঃশ্বাসের আওয়াজ সাদিদের কর্ণকুহরে স্পষ্ট শোনা যাচ্ছে। সাদিদ নিঃশব্দে মৃদু হাসল, তারপর আচমকা সে নিচু হলো। সাদিদের তপ্ত নিঃশ্বাস জামার ওপর দিয়েও নীলার পেটে গিয়ে লাগছে। নীলা সর্বশক্তি দিয়েও যেন চোখ খুলতে পারছে না, আর না দূরে এখান থেকে চলে যেতে পারছে। তাই ডান পায়ের পাতা দিয়ে বাম পা শক্ত করে চেপে ধরেছে। কিছু মুহূর্ত পর সাদিদ উঠে আসলো, নীলার বন্ধ চোখের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসলো। তারপর নীলার চোখের সামনে তুড়ি বাজিয়ে বলে উঠল, এই যে হ্যালো, দিন দুপুরে ঘুমিয়ে গেলে নাকি? সাদিদের কণ্ঠস্বরে নীলা এবার চোখ খুলে তাকালো। লজ্জা, অস্বস্তি সবকিছু তাকে জেঁকে ধরেছে। নীলার এমন অবস্থার মধ্যেই সাদিদ তার মুখের সামনে নিজের হাত এনে বলল, প্রজাপতি। নীলা এবার স্বাভাবিক হয়ে সাদিদের হাতের দিকে তাকালো। সাদিদ একটা ছোট্ট প্রজাপতি ধরে রেখেছে। নীলার মুখে ঈষৎ হাসির রেখা ফুটে উঠতেই সাদিদ বলে উঠল, ছোটবেলায় একটা কথা শুনেছি, প্রজাপতি ঘরে আসে নাকি দুটো অর্থ বহন করে। এক হলো নতুন অতিথি, আর দুই হচ্ছে বিয়ে। বদলত নতুন অতিথি তো আসার কোনো লক্ষণ দেখছি না, তাহলে কি বিয়ে? বলেই সাদিদ ভ্রুজোড়া নাচালো। নীলা হতবিহ্বল দৃষ্টিতে সাদিদের মুখের দিকে তাকালো। কি বলল সাদিদ, আর তার মুখের সে হাসি, এগুলোর অর্থ কি? সাদিদ নীলাকে এমন অস্থিরতায় ফেলে রুমের দিকে এগিয়ে গেল, আর নীলা এখনো বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে। সে না এই ছেলেকে বুঝতে পারে, আর না তার মুখ নিঃসৃত বাক্য। ধোঁয়াশার অপর নাম হিসেবে সে সাদিদ ইবনে শাহরিয়ারকে ন্যস্ত করল। ভাওয়াল রিসোর্টের উদ্দেশ্যে পদ্মালয়ার সামনের বড় রাস্তাটায় এসে সবাই উপস্থিত হয়েছে। রিসোর্টটা গাজীপুরে অবস্থিত বিধায় তারা বেশি লেট করেনি। সকাল সকালে সবাই রওনা দেবার প্ল্যান করেছে, নতুবা জ্যামে আটকে অবস্থা খারাপ হয়ে যাবে। তাই হালকা নাস্তা খেয়েই সকাল 7টার মধ্যে সবাই এখানে উপস্থিত। 18 সিটের এসিযুক্ত মিনি বাসে সকলের যাত্রা নিশ্চিত করা হয়েছে। নিজস্ব গাড়ি হলে সবাই ভাগাভাগি হয়ে আলাদা হয়ে যাবে, আর সেই জন্য হয়তো পিকনিক টাইপ ফিলিংসটাও পুরোপুরি আসবে না। তাই এই ভিন্ন উদ্যোগ। নীলা এদিক ওদিক দৃষ্টি রেখে মায়ের পেছনে ভয়ার্ত মুখে দাঁড়িয়ে আছে। নিজের সম্পূর্ণ অনিচ্ছা সত্ত্বেও তাকে গাজীপুর যেতে হচ্ছে। শুধু মাকে একবার বলেছিল সে যাবে না, তৎক্ষণাৎ মায়ের বকা শুনতে হয়েছে। নীলাকে ইচ্ছামতো ঝেড়ে তিনি শান্ত হয়েছেন। নীলার বিরক্তি আকাশ ছোঁয়া। সে বুঝে উঠতে পারছে না, সাদিদ সহ তার বন্ধুরা রিসোর্টের শেয়ার কিনুক বা রিসোর্ট ভেঙে ফেলুক, তাতে নীলার কি? তাকে কেন টইটি করে সেখানে যেতে হবে? কিন্তু নীলার মনের এই দুঃখটা কেউ বুঝলো না। বাবাকে বলেও লাভ বিশেষ করতে পারেনি। সাদিদ তাদের কি জাদুটনা করেছে আল্লাহ মালুম। এই ছেলের কথা শুনলেই তারা গোলে পুরোপুরি বরফ। তাই জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে টেনে হিচড়ে নীলাকে গাজীপুর নিয়ে যাওয়া হচ্ছে। মূলত কথা হচ্ছে, নীলার রিসোর্টে যেতে কিন্তু কোনো প্রবলেম নেই, বরং সে ঘোরাঘুরি বেশ পছন্দ করে। তার একমাত্র প্রবলেম হচ্ছে সাদিদকে নিয়ে। সেদিনের পর থেকে আজ প্রায় 6 দিন যাবৎ সে সাদিদকে সম্পূর্ণ এড়িয়ে চলেছে। রাগ কিংবা ভয় নয়, লজ্জায়। নিজের অনুভূতির নাম জানার পর থেকে নীলা এখন সাদিদের মুখোমুখি হতে পারছে। এক ঝাঁক লজ্জা এসে তাকে ঘিরে ধরেছে। কেবল লজ্জায়ও সীমাবদ্ধ নয়, আরও আছে সাথে চাপা দীর্ঘ নিঃশ্বাস। ভালোবাসার মানুষের ভালোবাসা না হতে পারার দীর্ঘ নিঃশ্বাস। সব মিলিয়ে নীলা সাদিদের সম্মুখীন হতে চায় না। বিগত কয়েকদিন সাদিদ তাদের বাসায় বেশ কয়েকবার আসলেও নীলা নানা অজুহাতে তার সামনে একবারও আসেনি। কিন্তু আজ তাকে সাদিদের মুখোমুখি হতেই হবে, আর নীলা সেটা চায় না। সাদিদের থেকে যত বেশি দূরত্ব বজায় রেখে চলা সম্ভব নীলা এখন সেটাই করতে চায়। কিন্তু আজকে সাদিদের সামনে সে কিভাবে নিজেকে লুকাবে সেটা ভাবতেই নীলার ঘাম ছুটে যাচ্ছে। এমন অবস্থায় আচমকা পেছন থেকে কেউ জাপটে ধরতেই নীলা চমকিত দৃষ্টিতে পেছনে ফিরল। তুমি এখানে? তাই নয় তো কি, তুই আমাকে ভুলে গেলি কিভাবে? আমার দুলাভাই ঠিকই মনে রেখেছে। দুলাভাই? বাড়ি বান্ধবীর জামাই তো দুলাভাইই হবে। কি আজগুবি কথা বলছিস? কোন বান্ধবী, কার জামাই? দেখ, তুই কিছু বুঝিস না। আরে আমি সাদিদ জিজুর কথা বলছি। থাপড়িয়ে তোর দাঁত ফেলে দিব, ফাজিল মেয়ে। উনি তোর জিজু কিভাবে হয়? তার মানে বলছিস হয় না? তাহলে তো আমি আরো বেশি খুশি। অবশেষে আমার ক্র্যাশ বয়কে ফিরে পেলাম। নীলা রাগী চেহারায় শান্তর দিকে তাকাতেই শান্ত আবারও তাকে জাপটে ধরল, আর মুহূর্তেই নীলার রাগ গলে পানি। শান্ত তাকে জড়িয়ে রেখেই বলল, অনুভূতির থেকে পালিয়ে বেড়াচ্ছিস কেন? ভাইয়াকে একবার পর, অনেকদিন তো হলো। না শান্ত, আমি আগেও তোকে বলেছি আমি ওনাকে কিছু বলতে চাই না। তার জন্য আমি অনুভব করলে কি হবে? সে তো আমাকে অনুভব করে না। তুই জানিস তোকে সে এই কথা একবারও বলেছে?
নীলা এবার চুপ করে গেল। এই নিয়ে আর কথা বলতে চায় না, তাই সে পা বাড়িয়ে সামনে এগিয়ে গেল। সবাই এক এক করে বাসে উঠে বসলো। নীলা এবং শান্ত সেকেন্ড লাস্ট সিটে গিয়ে বসেছে। সামনে বসা মানেই ফ্রিতে বড়দের বকা খাওয়া, তাই তাদের এই মিলিত সিদ্ধান্ত। নীলা এতক্ষণ ভয় টেনশনে থাকলেও শান্তকে পেয়ে এখন বেশ ভালো লাগছে, তাই দুজনেই বেশ হাসি খুশি। কিন্তু প্রাণের বন্ধু হয়ে যে শান্ত মির্জাফরের কাজ করবে সেটা কে জানত। সাদিদ, তানভীর আর অর্ণবকে নিয়ে বাসে উঠতেই শান্ত বলে উঠল, জি মানে ভাইয়া, আপনার সিটের সাথে আমারটা এক্সচেঞ্জ করবেন? আসলে আমার উইন্ডো সিটটা পছন্দ ছিল। অন্য ভাইয়াকেই বলতাম, কিন্তু ওনার সাথে তো প্রিয়তি আপু রয়েছে। নো প্রবলেম, তুমি এখানে চলে আসো। নীলা তাদের কথোপকথন শুনে আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, এই না না, তুই আমাকে আগে বলবি তো, আমি এখনই সিট পাল্টাচ্ছি। বলেই নীলা দ্রুত দাঁড়িয়ে সিট পাল্টাতে গেলেই শান্ত তাকে বাধা দিল। আরে বসো তো, আমি এত পিছনে বসতে পারবো না। ভাইয়া আপনি আসেন তো। নীলা অসহায় চোখে শান্তর দিকে তাকালো, আর শান্ত প্রতি উত্তরে তাকে একটা কুটিল হাসি ফিরিয়ে দিল। নীলার আর বুঝতে বাকি রইল না, সবটাই শান্তর জেনে বুঝে করা। শান্ত সাদিদের সিটে গিয়ে বসতেই সাদিদ এসে নীলার পাশে বসল। নীলার বাহুতে সাদিদের হালকা স্পর্শ লাগতেই নীলা শিউরে উঠে জানালার পাশে আরও লেগে বসল। সাদিদ এক পলক তাকিয়ে নীলার ইতস্তত বোধ খেয়াল করল, কিন্তু সে দূরে সরে না গিয়ে বরঞ্চ বেশ আয়েশ করে বসল। নীলা পারলে এবার জানালা দিয়ে বাসের বাইরে চলে যায়। সাদিদের শরীরের ঘ্রাণ নীলার নাকে স্পষ্ট লাগছে, আর মাঝে মধ্যে শরীরের স্পর্শগুলোতে নীলার শরীর প্রায় জমে যাচ্ছে, গায়ে বারবার কাঁটা দিচ্ছে। সাদিদ সবটাই আর চোখে খেয়াল করছে, তাই সে ঘাড় ঘুরিয়ে মৃদু হাসল। নীলাদের দুই সিট সামনেই শান্ত বসেছে। শান্ত জানালা দিয়ে রাস্তায় গাড়িদের চলাচল দেখছিল। তার মধ্যেই হুট করে পাশে কেউ বসতেই সে ফিরে তাকালো। উজ্জ্বল শ্যামবর্ণের সেই ছেলেটা দেখেই শান্তর ভ্রুজোড়া অটোমেটিক্যালি কুঁচকে গেল। আজ সকালে রিক্সা থেকে নেমে সাদিদের বাসার দিকে আসতেই এই আপদটার সাথে তার দেখা হয়েছিল। অনিচ্ছাকৃতভাবে তানভীরের পায়ে শান্তর হিল জুতার খোঁচা লাগে। তারপর শান্তকে সরি বলার সুযোগটুকু না দিয়ে সে একটু ঝগড়া শুরু করেছিল। কেবল ঝগড়া পর্যন্ত সীমাবদ্ধ থাকলে মাফ করা যেত, কিন্তু সে শান্তর আত্মসম্মানে আঘাত করেছে। গেও হয়ে স্যাবলে এসব ট্রাই করছে, এসব হাবিজাবি বলে অপমান করছে, আর শান্ত কিছু থাকবে নাকি। এরপর জায়গায় দাঁড়িয়েই তানভীরের সাথে কোমর বেঁধে ঝগড়া করেছে। তানভীরের 14 গোষ্ঠী উদ্ধার করে তবেই সে ক্ষান্ত হয়েছে। পরবর্তীতে যখন দুজনের সামনাসামনি পরিচয় হয়েছিল, তখনও দুজনের মধ্যে খুব একটা আত্মীয়সূচক ব্যবহার পরিলক্ষিত হয়নি। মানে হচ্ছে তারা এখনও ঝগড়াতে সীমাবদ্ধ। কিছুক্ষণ আগের কথা মনে হতেই শান্তর আবারও বিরক্তিতে চোখ মুখ কুঁচকে গেল, তাই বেশ রাগী স্বরে বলে উঠল, আপনি এখানে বসেছেন কি জন্য? ওঠুন বলছি। মানে আমি কি তোমার কথায় উঠবোস করবো নাকি? দরকার হলে তাই করবেন, আমি আপনার সাথে যেতে পারবো না। সরুন বলছি। এ আমি মনে হয় তোমার সাথে যাবার জন্য দাঁড়িয়ে আছি। তোমার পাশে বসা তো দূরে, দাঁড়ানোরও আমার ইচ্ছে নেই। কিন্তু চোখগুলো একটু কাজে লাগাও। বাসের সব সিট ইতোমধ্যেই ফিল আপ, যেগুলো খালি আছে সেগুলো তো সবার ব্যাগপত্র রাখা। আমার চোখ জায়গাতেই আছে, বরং আপনি নিজেরগুলো কাজে লাগান। ব্যাগের উপর গিয়ে বসার মতো যথেষ্ট জায়গা ফাঁকি আছে। কি আমি ব্যাগের উপর গিয়ে বসবো? দরকার হলে ব্যাগের নিচে গিয়েও বসতে পারেন। আর যদি না যাই? যাবেন না কেন? আপনার সাথে এক সিটে বসে গাজীপুর পর্যন্ত যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাহলে তো আমি অবশ্যই যাব না। পৃথিবী উল্টিয়ে গেলেও আজ আমি এই সিট ছাড়ছি না। শান্তর রাগে মাথা ফেটে যাবার অবস্থা। ইচ্ছে করছে তানভীরকে তুলে সজোরে একটা আছাড় দিতে। সে দাঁতে দাঁত কেটে বলল, গাড় কাটা লোক। তোমার থেকে কম ম্যানার্স ভুলে গিয়ে ফাজিল হয়েছ। খবরদার বাজে কথা বলবেন না। তুমি পুরোপুরি বাজে। আমি অতটাও গুছিয়ে বলতে পারছি না। কি আমি বাজে? তাহলে আপনি আমার বড়টা। অবশ্যই বড়, তোমার গুরুজন, তাই পা ধুয়ে ধুয়ে পানি খাও। ছি ছি বলার তো কিছু নেই। হটি মেয়েরা আরো অনেক কিছুর জন্য ওয়েট করে বসে থাকে। শান্ত ভ্রু কুচকাল, আশেপাশে তাকিয়ে রাগী কণ্ঠে নিচু স্বরে বলল, যে যেমন তার জন্য তেমন মানুষই বসে থাকে। শান্তর ফিসফিসানি তানভীরের কর্ণকোহরে ঠিকই স্পষ্টভাবে পৌঁছে গেছে। তাই সে শান্তর দিকে খানিকটা ঝুঁকে এসে কণ্ঠ তার থেকেও খাদে নামিয়ে বলল, ঠিক ধরেছ, যে যেমন আর কি। আমিও ফার্স্ট ক্লাস, তারও ফার্স্ট ক্লাস, মধ্যে থেকে তোমার মতো মিডল ক্লাসের জায়গা নেই।
ফার্স্ট ক্লাস বলেই জামা কাপড়ের এত অভাব। সেটা তোমার বোঝার বাহিরে। ফ্যাশনের বোঝো না, আসছে আবার ড্রেস নিয়ে কথা বলতে। শান্ত আর কথা বাড়ালো না। এই বাচাল ছেলের সাথে কথা বললেই কথাকে টেনে টুনে চুইংগামের মতো লম্বা করে। তাই প্রচণ্ড বিরক্তি নিয়ে সে জানালার পাশ ঘেঁষে বাহিরের দিকে তাকালো। বাস ইতিমধ্যে উত্তরা পেরিয়ে গেছে। এতক্ষণ সবাই শান্তভাবে বসে থেকেই বাস জার্নিটা এনজয় করেছিল, কিন্তু এবার তানভীর প্রায় চেঁচিয়ে বলে উঠল, ভাই, আমরা পিকনিকে যাচ্ছি না শোক সভায় যাচ্ছি? হ্যাঁ, এত নীরবতা কেন? তুই রাজি থাকলে তোর শোকসভার আয়োজন করতে পারি। কিরে দানবীর, রাজি হবি নাকি এই শোকসভার পাত্র? শালা তুই কথা মারাস না। প্রিয়কে পায়া তো বাসের মধ্যে অন্দরমহলে ঢিকে যাইতেছস। ফ্যামিলি পিকনিকে যেতেছি না তোদের রঙ্গলীলা দেখতে? হ্যাঁ, বাসে উপস্থিত বড়দের সামনে তানভীরের এমন লাগাম ছাড়া কথায় নীলা শান্ত কেসে উঠল। বড়দের অনেককে ইতস্তত বোধ করতে দেখে সাদিদ এগিয়ে এসে তানভীরের পিঠে জোরে চাপড় বসালো। আর আমি মুখ সামলাতে পারিস না? দোস্ত, আর একটু জোরে লাগা, পারলে হেতের মুখটাই লাগা। শালা তুই মাঝখান থেকে কথা কইলে ধাক্কা দিয়ে ফালাই দিব। বাবু, এসব কি বলে তানভীর? প্রিয় বেবি, সে অনেক কিছু বলে, এত সবে কোনো কান দিয়ে লাভ নাই। অর্ণবের আর তার বেবির আদিক্ষেতা দেখে তানভীরের গায়ে যেন ফোসকা পড়ল। তানভীর দাঁত চেপে বলে উঠল, চত্ব সব পালসাল। সাদিদ হাসল, তারপর বন্ধুর মন ভালো করতে পেছন থেকে গিটারটা তুলে এনে সুর তুলল। তানভীরের রাগ এবার থেমে গেল। দ্বিগুণ উৎসাহ নিয়ে সেও হাতে আরেকটা গিটার তুলে নিল। এই মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে, মনের এক গোপন কথা তোমায় বলতে চাই, শুনতে চাই, কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই। হায় হায়, তারপরে আর গানের কথা মনে নাই। কিন্তু বলেছিলে আমার জন্য লিখবে এমন গান, হবে এক মিষ্টি মধুর প্রেমের উপাখ্যান। শোনো প্রিয়, শোনো দিয়ে মন, সেই গানই গাইছি এখন। শোনো প্রিয়, শোনো দিয়ে মন, সেই গানই গাইছি এখন। এখন এই গানের ভাষায় স্বপ্ন আশায় তোমায় শোনাতে চাই, বলো শুনতে চাই। সবাই এতক্ষণ পাশ থেকে তাদের উৎসাহ দিচ্ছিল, কিন্তু এবার সাদিদের সাথে সবাই জোরে একসঙ্গে গেয়ে উঠল। কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই। হায় হায়, তারপরে আর গানের কথা মনে নাই। সবার মুখে হাসি, করতালি দিয়ে বাসের সবাই ইতিমধ্যে পরিবেশ গরম করে ফেলেছে। ছোট্ট সাদমানও সিটে দাঁড়িয়ে ছোট্ট হাতগুলো দিয়ে সবার দেখা দেখি হাততালি দিচ্ছে আর খিলখিলিয়ে হাসছে। আর চলন্ত বাসে পড়ে যেন না যায়, সাহেব তাকে শক্ত করে আগলে ধরেছে। তার মুখে হাসি, পাশে বসে নিধিও হাসছে। সাদিদ পাশে বসা নীলার দিকে তাকিয়ে আবারও সুর তুলল। এই মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে, মনের এক গোপন কথা তোমায় বলতে চাই, শুনতে চাই, কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই। হায় হায়, তারপরে আর গানের কথা মনে নাই। সবাই হাসছে, কেননা এতক্ষণ সবাই বয়স সম্পর্কে ভুলে গিয়ে গলা ফাটিয়ে সাদিদের সাথে গান গেয়েছে। সুর কেমন হয়েছে সেটা বড় কথা নয়, সবাই যে আনন্দ করেছে এটাই মোক্ষম। সাদিদ নীলার দিকে তাকালো, তার মুখে এখনও হাসি লেগে আছে। এতক্ষণের সব জড়তা কেটে গিয়ে সবার সাথে সাথে সেও আনন্দে সামিল ছিল। সাদিদের মুখেও হাসি ফুটল, কেননা সাদিদ তো এমনটাই চেয়েছিল, আর তার জন্যই এত কিছুর আয়োজন। প্রাণ পাখির রাগ, ক্ষোভ, মধ্যকার সকল দূরত্ব কমাতে সাদিদ কোনো কমতি রাখতে চায় না। শীঘ্রই পাখিকে নিজের খাঁচায় আটকানোর পুরো ব্যবস্থা করে ফেলেছে সেদিন। তাদের গানের শেষে আকস্মিকভাবে বাহিরে সূর্যের তাপে ভাটা পড়ল। গুড়ি গুড়ি বৃষ্টিতে মুহূর্তের মাঝেই বাসের ছাদে আওয়াজ হতে লাগলো ঝুম বৃষ্টির ঋণিঝিনে। তাই তানবীর ব্যঙ্গাত্মক স্বরে বলল, কিরে সাদি, তুই তো মারাত্মক কুফারে, ভালা টালা দিনটারে বৃষ্টিতে চুয়াই দিলি। সাদিদ মাথা চুলকে হাসল। এক পলক পাশে বসে থাকা নীলার দিকে তাকাতেই নীলার হাসি মুখটা নজরে আসলো। সাদিদকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে নীলার পূর্বের ন্যায় আবারও দৃষ্টি এড়ালো।
সবাই বৃষ্টি স্নাতরত প্রকৃতি দেখতে ব্যস্ত। বাইরে দেখতে গিয়ে শান্তর শরীরের সাথে তানভীরের আচমকা স্পর্শ লাগতেই শান্ত তাকে ধাক্কা দিয়ে সরালো। গায়ে পড়া লোক, দূরে সরেন। ইস, আসছে আমার প্রিন্সেস ডায়না। কি আমার শরীর, আবার এটা নিয়ে রং চং। খারাপ কি দেখলেন? ভালো কি আছে? আপনার মাথা আছে? সেটা তুমি না বললেও জায়গা আছে। শান্ত বিরক্ত হয়ে জোরে চেঁচিয়ে উঠল। ড্রাইভার ভাই, জোরে একটা গান চালান তো। পাশে বসা পাগলটা আমার মাথা খেয়ে নিচ্ছে। কাকে পাগল বললে? আপনাকেই বললাম। এনি ডাউট? তানভীর উত্তর না দিয়ে কি মনে করে বাঁকা হাসল। শান্ত তার হাবভাব না বুঝে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করল। আপাততই আপদের মুখ দর্শন করার তার বিন্দু মাত্র ইচ্ছা নেই। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণেরই ধারায়। নীলা চমকিত দৃষ্টিতে পাশ ফিরল। বুকটা তার ধুক করে উঠল, কেননা সাদিদ অপলক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। নীলা দ্রুত চোখ সরিয়ে নিল। তার চিন্তা হচ্ছে সাদিদ কি চলন্ত বাসে তার কাঁপুনি বুঝে যাবে নাকি, নতুবা বাস সিটে যে হারে নড়ছে সাদিদ বুঝতে পারলে লজ্জায় পড়তে হবে। ভাবতেই নীলার এখন ভয় লাগছে। আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে, আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে। কবিতার বই সবে খুলেছি, হিমেল হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী বাগান বিলাসী হেনা তুলেছে। আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে, আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে। এত অস্থিরতায় বুঝি থাকা যায়? নীলার ইচ্ছা করছে এই মুহূর্তে শান্তর মাথায় জোরে একটা ইট ফাটাতে। তার জন্যই নীলার এখন এই অবস্থা। এমনিতে এসব গানের সমস্যা না হলেও সাদিদ পাশে থাকায় নীলা কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারছে না। তাই কিছু না পেয়ে সে পানির বোতলটা হাতে তুলে নিল। কিন্তু এখানেও বিপত্তি ঘটল। তার হাত এত বেশি পরিমাণ কাঁপছিল যে মুখে গলায় পানি পড়ে জামা কিছুটা ভিজে গেছে। সাদিদ এবার এগিয়ে আসলো। নীলাকে বুঝতে না দিয়ে টিস্যু হাতে নিয়ে নীলার মুখের আর গলার পানিটুকু মুছিয়ে দিতে লাগলো। নীলার অস্বস্তি যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। পানি মুছিয়ে দিয়ে সাদিদ বোতলটাতে হাত দিতেই নীলা তার দিকে চোখ উঠিয়ে তাকালো। কিন্তু সাদিদের চোখে চোখ পড়তেই নীলা আবারও মাথা নিচু করল। এই চোখে যে নীলা তাকাতেই পারে না, নেশার মায়াজাল যেন এই চোখ জোড়া আর এই চোখের মালিক। সাদিদ নীলার অবস্থা দেখে নিঃশব্দে হাসল। তারপর নীলার থুতনিতে হাত দিয়ে তার মুখটা একটু উঁচু করে নিজের পানি খাইয়ে দিতে লাগলো। নীলার অবস্থা যে কেমন হবে সেটা বলা বাহুল্য। সাদিদ তাকে পানি খাইয়ে আবারও মুখ মুছিয়ে দিল। নীলা সবটুকু সময় শুধু মাথা নিচু করে রাখল। সাদিদের দিকে তাকানোর মতো সাহস সে খুঁজে পাচ্ছে না, কিন্তু বারবার মনে এসে ভিড় জমাচ্ছে কতগুলো প্রশ্ন, যে প্রশ্নের উত্তর সাদিদ ব্যতীত আর কারো পক্ষে হয়তো দেয়া সম্ভব নয়। কিন্তু সাদিদ কি দিবে সেই প্রশ্নের উত্তর? নীলার অবুঝ মন বলে দিলে ক্ষতি কি? কিন্তু নিয়ন্ত্রণহীন মস্তিষ্ক বলে এমনটা চিন্তা করাও পাপ। নীলার আবারও বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। ভালোবাসার শব্দটাই কষ্টের, কষ্ট ব্যতীত আর কিছুই তাতে আশা করা যায় না। মেঘেদের যুদ্ধ শুনেছি, সিক্ত আকাশ কেঁদে চলেছে, জমেছে হাসির জল গেলি, পথিকের পায়ে হাঁটা থেমেছে। আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি এই শ্রাবণে ঝড়ে। গানটা শেষ হতে নীলার আর চোখে একবার সাদিদের দিকে তাকালো। সাদিদ বোতলের শেষ পানিটুকু মুখ লাগিয়ে শেষ করছে। এই দৃশ্য দেখে নীলার চোখ বেরিয়ে আসার উপক্রম। সাদিদ তার মুখ লাগানো জায়গায় মুখ লাগিয়ে পানি খাচ্ছে, বিষয়টা মাথায় যেতেই অজান্তেই নীলার হাত তার ঠোঁটে চলে গেল। আর এমন সময় সাদিদ আবারও নীলার দিকে তাকালো। নীলাকে ঠোঁটে হাত দিতে দেখেই সে এগিয়ে আসলো। মাথা নুইয়া খানিকটা ঝুঁকে ঠোঁট কামড়ে মৃদু হেসে নিচু স্বরে বলল, ইটস টেস্ট লাইক সুইট। কিন্তু পানির স্বাদ এমন হওয়ার কথা নয়। কিছু মিশিয়েছ নাকি ঠোঁটের মিষ্টি পানিতে দিয়ে দিয়েছ? নীলা সাদিদের এমন কথায় লজ্জায় কুঁকড়ে গেল। কী সব বলছে সাদিদ? কিন্তু তার এমন করার অর্থ কি? সাদিদকে বড্ড অদ্ভুত লাগছে নীলার। ক্রমশ যেন নিজের চারপাশে নতুন বেড়াজাল তৈরি করছে সে। নীলা তাকে এক মুহূর্ত বুঝে উঠলেই পর মুহূর্তেই সম্পূর্ণ নতুন রূপে সে ধরা দিচ্ছে। এত অদ্ভুত কেন ছেলেটা? গাজীপুরের বড়ইপাড়ার মির্জাপুর ইউনিয়নের নলজানি গ্রামে নির্মিত সুবিশাল নান্দনিক রিসোর্টটির সামনে এসে বাস থামতেই সবাই এক এক করে নিচে নামতে লাগলো।
কিন্তু বিপত্তি ঘটল সাদিদকে নিয়ে। তার জন্য নীলা নিচে নামতে পারছে না। নামবে কিভাবে? সাদিদ যে বাসের সিটে হেলান দিয়ে গভীর ঘুম দিয়েছে। সকাল সকাল বেরিয়েও ঢাকার অসহ্যকর জ্যামে তাদেরকে আটকা পড়তে হয়েছে, তাই অনেকটা সময় লেগেছে। আর টঙ্গীর জ্যামে পড়ে তো সাদিদ ঘুমিয়েই গেছে। অবশ্য নীলা মনে মনে বেশ খুশিই ছিল, কেননা সাদিদের পাশে থাকতে তার ভীষণ লজ্জা অস্বস্তি লাগছিল। তাই সাদিদ ঘুমিয়ে পড়বার পর নীলা মোটামুটি হাফ ছেড়েছে। কিন্তু এর মধ্যে সে বেহায়ার মতো একটা কাজ করে বসেছে। সে এতক্ষণ সাদিদের ঘুমন্ত মুখটায় এক দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে গিয়েছে। সজাগ কালে ইচ্ছা থাকলেও নীলার এই চোখের দিকে তাকাতে পারে না, তাই ঘুমের মধ্যে এক প্রকার অ্যাডভান্টেজ নিয়েছে। বলতে গেলে লুকিয়ে ভালোবাসার মানুষকে প্রাণ ভরে দেখার অ্যাডভান্টেজেস। কিন্তু এখন যে দেখার স্বাদ মিটে যাচ্ছে, কেননা সবাই ইতিমধ্যে বাস থেকে নেমে গেছে। বাসে কেবলমাত্র সে এবং সাদিদ রয়ে গেছে। পেছনে বসার কারণে তাদেরকে কেউ ভালোভাবে খেয়াল করেনি। নীলা এবার ফিসফিসিয়ে বলে ওঠে, বাবা এত ঘুম! সবাই নেমে যাওয়ার এত আওয়াজেও মহারাজের ঘুম ভাঙেনি। সাদিদ এবার নড়ে চড়ে একেবারে নীলার পাশে মুখ বন্ধ করে বসল। সাদিদের তপ্ত নিঃশ্বাসগুলো নীলার মুখে এসে লাগতেই নীলা আবারও শিউরে উঠল। কি যে আছে স্পর্শতে! নীলার সর্বাগ্র পুরো কেঁপে ওঠে। নীলা এবার একটু এগিয়ে আসলো। তার অবুঝ মনটা এই মুহূর্তে ভয়ানক কিছু কাজ করে ফেলতে তার উপর জোর খাটাচ্ছে। সে নিজের মাথায় চাপড় বসালো। নীলা, শয়তানটা মাথা থেকে দূর কর, সে তোর কেউ না। নিচু স্বরে কথাটা বলেই নীলা এক পলক সাদিদের ঘুমন্ত মুখটার দিকে আবারও তাকালো। মুহূর্তেই তার চোখ জোড়া ম্লান হলো। নিজেকে সামলাতে সে এবার উঠে দাঁড়ালো। ইচ্ছা হলো সাদিদকে টপকে সিট থেকে বের হয়ে যাবে, তাই সাদিদের পায়ের সাইড থেকে পা রেখে বের হবার সময় সাদিদ আচমকা নড়ে উঠল এবং সাদিদের পায়ের সাথে লেগে গিয়ে ব্যালেন্স হারিয়ে নীলা গিয়ে সোজা সাদিদের উপর পড়ল। নীলা চোখ খিচে বন্ধ করে আছে, তার এক হাত দিয়ে সাদিদের বুকের টি শার্ট খামচে ধরা। নীলা চোখ খোলার বিন্দু মাত্র সাহস করতে পারছে না, কেননা সাদিদের গরম নিঃশ্বাসগুলো এসে নীলার চোখে মুখে উপচে পড়ছে। আর অপরদিকে নীলা এতই জোরে পড়েছে যে সাদিদ সাথে সাথেই তাকে আগলে নিয়েছে, বিন্দু মাত্র ব্যথা পেতে দেয়নি। সাদিদের দৃষ্টি পুরোপুরি স্থির। নীলার কোমরে রাখা ডান হাতটা একটু জোরে চেপে ধরতেই নীলা সাদিদের সাথে আরও মিশে গিয়ে তার টি শার্ট খামচে ধরল। ভয়ার্ত চোখে সাদিদের দিকে তাকাতেই দুইজনের দৃষ্টি মিলিত হলো। কিন্তু বোকার মতো এতক্ষণ কি করছিল মাথায় আসতেই নীলা দ্রুত সরে আসতে চাইল, কিন্তু সাদিদ না ছেড়ে আরেকটু শক্তভাবে আগলে ধরল। কি করছেন আপনি? নীলা এবার ফেসে গেল। পরিস্থিতি সামলাতে চাইছিল সাদিদের দিকে তীরটা ছুটে দিতে, কিন্তু সাদিদ একেবারে জায়গা মতো প্রশ্ন করেছে। নীলা দ্রুত সাদিদের থেকে সরে আসতে চাইলে সাদিদ আবারও তাকে আটকে দিল। প্রশ্নের উত্তর না দিয়ে কোথাও যেতে পারবে না। কি হচ্ছে এটা? ছাড়ুন আমাকে। আনসার মাই কোয়েশ্চেন ফার্স্ট, দেন গো হোয়াটএভার ইউ উইশ। আসলে আমি ইচ্ছে করে বসিনি, যাওয়ার সময় আপনার পায়ে লেগে পড়ে গিয়েছি। সাদিদ এবার নীলাকে আস্তে করে ছেড়ে দিল। ছাড়া পেতেই নীলা দৌড়ে নিচে নামলো। কি একটা পরিস্থিতিতে ফেসেছিল ভাবতেই তার বুক ধুকপুক করছে। অপরদিকে সাদিদের মুখে রহস্যময় হাসি। নীলার পিছু পিছু সেও মাথা চুলকে নিচে নেমে গেল। রিসোর্ট দেখে সবারই ক্লান্তি দূর হলো। অসাধারণ সুন্দর সুইমিং পুল, ইউরোপিয়ান ডিজাইনের কটেজ, সবুজে ঘেরা পরিবেশ এবং সব রকম আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই রিসোর্টটা সত্যি মুগ্ধকর। ঢাকার মধ্যে এমন একটা রিসোর্ট ক্লান্ত শহরের জীবনের ব্যস্ততাগুলো ভুলিয়ে দিতে সক্ষম। হাতে আছে অল্প সময় আর একটু নিরিবিলি পরিবেশের রিল্যাক্সের জন্য অবশ্যই আসা যায়। সাদিদ বাবা, সত্যি রিসোর্টের পরিবেশটা খুবই সুন্দর। থ্যাংক ইউ আঙ্কেল। অ্যাকচুয়ালি এই জন্যই আমরা শেয়ারগুলো কিনতে চেয়েছি। ঢাকার আশেপাশে রিল্যাক্সের জন্য বাউবাল রিসর্টটা আমার পছন্দের তালিকায়। তাই যখন অফারটা পেলাম আমরাও এক কথায় রাজি হয়ে গেলাম। সেটা না হয় বুঝতে পারলাম, কিন্তু এসবের চক্করে যদি তুই আমার অফিসে না বসিস তাহলে তোর কোনো ক্ষমা নাই। সাদিদ মাথা নিচু করে হাসলো। হাসি মুখে হাসিবুর রহমানের উদ্দেশ্যে বলল, বাবাই প্রমিসড ইউ, তাই যত বিজি থাকি না কেন অবশ্যই অফিসের জন্য সময় বের করব। হাসিবুর রহমান ছেলের কথায় খুশি হলেন, কিন্তু সেটা প্রকাশ করলেন না। সবাই জার্নি করে এসে ফ্রেশ হতে চলে গেল। সাদিদরা তাদের থাকার জন্য 3টা 1 বেডরুমের ভিলা এবং 2টা 2 বেডরুমের স্যুট নিয়েছে। নীলা, শান্ত আর প্রিয়তি 3 যুবতী 2 বেডের 1 ভিলাতে নিজেদের ব্যাগপত্র নিয়ে হাজির। শান্ত নরম তুলতুলে বিছানায় গা এলিয়ে দিয়ে বলল,
দোস্ত বলতেই হচ্ছে সাজিদ জি না, মনে ভাইয়ার জবাব নেই। লা জবাব চুম্বন পুরুষ। চুম্বন পুরুষ, এটা আবার কি নাম সম্বোধন শান্ত? শান্ত কুটিল হাসছে। অপরদিকে নীলার চোখ মুখ গরম। এই বাচাল মেয়েকে তিনবেলা খাবারের মতো নিয়ম করে পেদানো দরকার। প্রিয়তি আপু না দিদি ভাই বলবো? একটা বললেই হলো, সব কিছুতেই আমি কমফোর্টেবল। ওকে দেন দিদি ভাই। আপু তো অনেকেই ডাকলাম, তোমাকে না হয় দিদি ভাই ডাকলাম। প্রিয়তি হাসলো। মেয়েটা খুবই মিশুক আর ভীষণ পাজিও। দিদি ভাই, ঘটনা হচ্ছে সাজিদ ভাইয়াকে দেখলে বা ওনার কথা শুনলেই আমার এক ঐতিহাসিক চুম্বন দৃশ্যের কথা মনে পড়ে। অবশ্য দৃশ্যটা আমি সচোখে দেখতে পারিনি, তাই এক গাদা আফসোস রয়ে গেল। মানে সাজিদ আর চুমু? আমি তো হিসাবটা ঠিক মেলাতেই পারছি না। আরে আপু তুমিও না, শান্ত একটা পাগল। কোনো নায়কের সাথে কোনো অ্যাঙ্গেল মিলে গেল আর সেও তার অদ্ভুত না রেখে বসলো। প্রিয়তি ভ্রু বাঁকিয়ে তাকালো। নীলার চোখে মুখে ভয়, অপরদিকে শান্ত হাসছে। বিষয়টা যতটা নীলা স্বাভাবিক দেখাতে চাইছে তার কাছে ততটাই গরমিলে মনে হচ্ছে। নীলা এই পরিস্থিতি থেকে বাঁচতে চায়, তাই জাপটে গিয়ে প্রিয়ন্তীকে ধরল। আমিও দিদিভাই ডাকতে খুব ইচ্ছে করছে। প্রিয়তি গলে গেল। তার বোন নেই, 3 ভাইয়ের ছোট বোন, তাই এত অল্প সময়ের মধ্যে দুটো বোন পেয়ে তার চোখে মুখে আকাশের চাপ পাওয়ার খুশি। দরজায় করাঘাত হলো। নীলা সামনে ছিল বিধায় দরজা খুলে দিল। সাদিদ দাঁড়ানো, হাতে নীলার লাল রঙের ছোট্ট হাত ব্যাগটা, কিছু গল্পের বই আর একটা ডায়েরি। আর কিছু হয়তো খুঁজে পাওয়া যাবে না। এটা তোমার? জি আমারই, ধন্যবাদ আপনাকে। গাড়িতে ছিল হয়তো, আমি খেয়াল করিনি। ইটস ওকে। সাদিদ ব্যাগটা নীলার কাছে এগিয়ে দিতে গিয়েও রুমের দিকে উকি দিল। শান্ত প্রিয়তি নিজের কাজে ব্যস্ত। নীলা ব্যাগটা নিতে চাইলেও নিতে পারছে না, কেননা সাদিদ শক্ত হাতে ধরে রয়েছে। নীলা কিছুটা অবাক চাহনিতে সাদিদের দিকে তাকাতে সে নিচু স্বরে বলে উঠল, রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি, নট ব্যাড। ছবিটা দেখেছিলে নাকি? নীলার হাত কাঁপতে লাগলো। সাদিদ এমন প্রশ্ন করছে কেন? নীলা এর কি উত্তর দিবে? সাদিদ আরেক কদম এগিয়ে গেল। নীলার কানের কাছে মুখ নিয়ে আরও নিচু স্বরে বলে উঠল, বয়স তো খুব বেশি না, তবুও ছবি লিড ক্যারেক্টারের ন্যায় শাড়ি পরলে মন্দ হয় না, কিন্তু আরেকটু নাদুস নুতুস হলে ভালো ফুটতো। কিন্তু তারপরও চোখ জোড়া এই শুকনো সৌন্দর্যই অবলোকন করতে চাই, তাই অধীর আগ্রহে অপেক্ষামান। সাদিদ চলে গেল। নীলার দৃষ্টি মেঝেতে স্থির। তার চোখের পাতা দ্রুত ওঠানামা করছে, মুখ ঠোঁট কাঁপছে, সমস্ত শরীর মৃদু কাঁপছে। এসব কি? সাদিদ তাকে কি বুঝিয়ে গেল? নীলা তো কিছুই বুঝতে পারল না। রহস্য রহস্য, কেবলমাত্র রহস্য। এই ছেলেটাই আসতো একটা রহস্যের গোড়াও। এই কি হয়েছে তোর? এমন গাছের মতো স্থির হয়ে দাঁড়িয়েছিস কেন? শ্বাস প্রশ্বাস চলছে তো নাকি? দেখি তো কাছে। দোস্ত শরীর কাঁপছে। তোকে আবার কবে থেকে হাঁপানি রোগে ধরেছে? আর কার সাথে কথা বলছিস? কে আসছিল? উনিটা আবার কি? ও তাই বল। দোস্ত শুধু হাঁপানি রোগী দেখে বিস্মিত হলাম। ম্যালেরিয়া, ল্যাভেরিয়া আরো ভয়ানক কিছু টিছু হলে স্বাভাবিক হতো। নীলা হাতের ব্যাগ নিয়ে শান্তকে মার শুরু করলো। আরে আমাকে মারিস কেন? তোমার ওনার সামনে তো ঢাকা মেডিকেলের হাঁপানি রোগী হয়ে যাস। আরে নীলা থামো, কি করছো তোমরা? আরে শান্তকে এমন মারার কারণ কি? আরে থামো না। দিদিভাই আটকিও না, এই ফাজিল মেয়েটাকে আজ আকাশের চাঁদ দেখিয়ে ছাড়বো। দোস্ত আজ মেবি অমাবস্যা, ইচ্ছে পূরণে বিঘ্ন ঘটলো। নীলার অসহায়ত্বের পরিমাণ দ্বিগুণ হলো। তার সাথে পাল্লা দিয়ে রাগও তরতর করে বাড়ল। অবশেষে শান্তর একচোট গোষ্ঠী উদ্ধার করে সে ক্ষান্ত হলো। সবাই হালকা ফ্রেশ হয়ে ভিলা থেকে বেরিয়ে আসলো। সকালে ভালোভাবে নাস্তা করা হয়নি, তাই এখন টুকটাক নাস্তা এবং কফি খাওয়ার জন্য সবাই এখানে একত্রিত হয়েছে। নীলা ফ্রেশ হয়ে হালকা সবুজ আর সাদা মিশেলা একটা কুর্তি আর তার সাথে লেডিস জিন্স পরেছে, গলায় ফ্লোরাল একটা স্কার্ফ। সাদিদ তার আগেই এসেছিল, তাই নীলাকে আসতে দেখে এবার সেদিকে দৃষ্টি স্থির করল। খুবই সাধারণ পোশাক, মুখে নেই কোনো কৃত্রিমতার ছাপ, তারপরও সাদিদের চোখে মুগ্ধতা। তারা তিনজন এসে চেয়ার ঠেলে টেবিলে বসলো। প্রিয়তিকে অর্ণবের পাশে বসতে দেখেই তানভীরের ভ্রু কুঁচকে এলো। অর্ণবের বাহুতে মৃদু ধাক্কা দিয়ে হালকা রাগের আভাসে ফিসফিসিয়ে বলল, অত ঘেঁষে ঘেঁষে কি আছে? এদিকে দুনিয়ার একমাত্র গার্লফ্রেন্ড নাকি? আর বাকি সব মায়েরা কি পোলা হয়ে গেছে? মুখ সামলা তানভীর। ভাই তোমাদের এমন রংচং দেখলে আমার মুখ অটোমেটিক দৌড়াদৌড়ি করে। শাট আপ ইডিয়েট।
ইংরেজি কইলে উষ্ঠা মাইরা সামনের পানিতে ফালাই দিমু। ওহে মোর প্রিয় দোস্ত, ওহ শুদ্ধ বাংলাতে আই থিঙ্ক বন্ধু। ওহে মোর প্রিয় বন্ধু, আমাকে ক্ষমা করো, ভুল ত্রুটি মার্জনা করো। তানভীর নিভল, খাবার খেতে চামচ হাতে নিল, কিন্তু কপাল কুচকে ঢিল মেরে দূরে ফেলল। উজ্জ্বল শ্যামবর্ণের মুখে ঈষৎ লালচে ভাব নিয়ে সে মুখে পরোটা পরে চিবোতে লাগলো। সাদিদ পাশেই ছিল, তানভীরের পিঠে আলতো করে হাত রাখল। তানভীর ফিরে সাদিদের চোখে চোখ রাখতেই দ্রুত সে দৃষ্টি ফেরালো। চোখ টোক কোঁচলে অবস্থা খারাপ, ভাবটা এমন যে চোখে পোকা পড়েছে। সাদিদ বুঝেও কিছু বলল না। পাপা সুইমিং। তুমি পারবে যদি মুখের কানে পানি ঢোকে? পাপা গোসল। শাহেদ নিধি হাসল। সাদ যখন কিছু নিয়ে কনভিন্স করতে চায় তখন বাংলাতে বললে, না মানলে রিপিট করে ইংরেজিতে বলে, আবার অনেক সময় ইংরেজিতে বাংলাও বলে। হ্যাঁ জিজু, আমিও যাব। এত সুন্দর সুইমিং পুল সামনে, অথচ এখনো বসে আছি, ভাবতেই আমার মন খারাপ হচ্ছে। আগে নাস্তাটা শেষ করো, তারপর আমরা সবাই যাব। নীলা খুশি হলো, পানি তার বরাবরই পছন্দ। ছোটবেলায় সময়ে অসময়ে পানিতে যাওয়ার জন্য সে মায়ের হাতে অগণিত মার খেয়েছে। সাদিদ কফিতে চুমুক দিয়ে নীলার হাসি মুখটা দেখছে। হঠাৎ নীলার দৃষ্টি সাদিদের দিকে পড়তেই তার মুখের হাসি ভাবটা মিলিয়ে যেতে লাগলো। সাদিদের চোখগুলো নীলাকে ইদানিং খুবই বিরক্ত করছে। চোখের ভাষা বোঝে না, আবার ওই নেশালো আখির অর্থও বুঝে না, তাই বিরক্তির পরিমাণটা আরও দ্বিগুণ। নাস্তার পর সবই রিসোর্টের সুইমিং পুলে এসেছে, কিন্তু কেউই সুইমিং স্যুট পরেনি। উপস্থিত সবাই ফ্যামিলি মেম্বার, তার উপর বড়রা আছে। আর বাঙালি হিসেবে সুইমিং স্যুট মানেই চক্ষু ছানা বড়ার জিনিস, তাই সবাই সামঞ্জস্য মেনেই সুইমিংয়ের জন্য কাপড় বাছাই করেছে। নীলার চোখগুলো শুধু এদিক ওদিক ঘোরাঘুরি করেছে। তানভীর অর্ণব আরও আগেই চলে এসেছে, তাহলে সে এখনও কি করছে এটাই নীলার মাথায় আসছে না। গোসল করতে আসলেও কি তার বাবু সেজে আসতে হয় নাকি? পর মুহূর্তে নীলা নিজেকেই ধমকালো। লোকে বলে প্রেম ভালোবাসায় মানুষ গাধা হয়ে যায়। নীলার মনে হচ্ছে নীলা গাধার চেয়েও ন্যূনতম মানের বস্তুগত জিনিসে রূপান্তরিত হচ্ছে। সাদিদকে সে চায় না, অথচ ঘুরে ফিরে সে সাদিদকেই সবসময় চায়। কি অদ্ভুত! সাদিদ আসলো, নীলার চোখগুলো মুহূর্তেই বড় হলো। কে বললো মেয়েরা শুধু গ্রাস খায়? ডাহা মিথ্যা কথা। এটা বলা মানে মেয়েদের ছোটখাটো অপমান করা। নীলা বলতে ইচ্ছে করছে, এমন কেউ সামনে থাকলে আরও বহুত কিছুই অনায়াসে পাওয়া যায়। পানি ছাড়াও গাপুস গুপুস এসব জিনিস মুহূর্তেই খেয়ে ফেলে ঢেকুর তোলা যায়। তাই এই মুহূর্তে ক্রাশ শব্দটা নীলার কাছে নিতান্তই ক্ষুদ্র মনে হচ্ছে। 3/4 ব্রাউন প্যান্ট, চোখে রোদ চশমা লাগিয়ে সাদিদ নীলার ভাষ্যমতে বাবু সেজে বেরিয়ে গেছে। নীলার এই মুহূর্তে খুব লজ্জাজনক একটা ব্যাপার অনুভব হচ্ছে। সাদিদের উন্মুক্ত বুকটা দেখতে নীলার বড্ড ইচ্ছা করছে, কিন্তু সাদিদ আকাশি রঙের একটা হাতা ছাড়া টি শার্ট পরে আছে। কিন্তু পর মুহূর্তে ভীষণ আনন্দ লাগছে, কারণ আশেপাশে অনেক সুন্দরী রমণীদের মিলন মেলা, এবং নীলা মরে গেলেও চাইবে না সাদিদ তাদের সামনে খালি বুকে আসুক। নীলার মুখের মৃদু হাসি বিস্তৃত হলো। সাদিদ এগিয়ে এসে পানিতে ঝাঁপ দিল। অপরদিকে নীলা যতই লুকিয়ে চুরিয়ে সাদিদকে দেখুক না কেন, সাদিদ সবটাই বিচক্ষণতার সহিত অবলোকন করে। এবারও পূর্বের ন্যায় সেটা বাদ যায়নি। সাদিদ ছোট কামড়ে মৃদু হাসল। তানভীর সাঁতরে আসতেই শান্তর সাথে ধাক্কা খেল। শান্ত তাল সামলাতে না পেরে ডুব দিয়ে পানি খেল। নাকে মুখে পানি ঢুকে তার কাশি আসছে। শান্ত বার কয়েক শুকনো কেশে দিয়ে রাগী স্বরে বলল, সমস্যা কি? পানি দেখে কি বেহুশ হয়ে গেছেন নাকি? সরি টু সে, বাট তুমি এতটাই বেটু, আর পানির নিচে শরীরের অর্ধেকটা থাকায় তোমাকে আমি দেখতেই পাইনি। বেটু? লজ্জা, তুমি দেখে বাংলাতেও দুর্বল। বেটু মিন্স শর্ট, ইন গেও বাইটটা, আরো গেও চূড়ান্ত বাইটটা। আপনি একটা বিরক্তকর মানুষ। আই নো, যারা বিরক্তিকর তাদের সবকিছুই বিরক্তিকর বলে মনে হয়। শোনুন বলছি, এত গায়ে পড়া স্বভাব কেন? কই তোমার গায়ে পড়লাম? আমি পড়লে তুমি বুঝি আস্ত থাকবে? এতক্ষণে ভালো একটা কথা বলছেন। ভাল্লুক গায়ে পড়লে মানুষ আস্ত থাকে না, পেশে যায়। আর আমিও ভাল্লুকের ধাক্কায় পেশে গিয়েছি। শান্ত ভেজা চুলগুলো এক হাতে সরিয়ে দিয়ে নীলাদের পাশে গেল। তানভীর ডান হাতে চোখ মুখের পানি মুছল। শান্তর চুলের ছিটা সব এসে তার মুখের মধ্যে পড়েছে। অভদ্র মেয়ে একটা, তুই ভাল্লুক, বেয়াদব মহিলা ভাল্লুক। আচমকা হাতে টান পড়তে নীলার ভয় পেল। ভয় প্রকাশ করবার আগেই সে পানিতে ডুব, এবং কিছু বুঝে ওঠার আগেই কেউ তাকে কোলে তুলল। আপনি? তখন সবাই পানিতে বেশ মজা করছিল। ছোট বড় সবাই আনন্দে সামিল। ছোট্ট সাদমানও পিছিয়ে নেই।
সুইমিং জ্যাকেট পরে সবার সাথে সামিল। শান্ত নীলা সুইমিং পুল বেয়ে পানিতেই বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি শুরু করেছিল। এত বড় সুইমিং পুলে নীলা কখনো আসেনি, তাই আনন্দ উচ্ছ্বাস দ্বিগুণ। তারা দুষ্টুমি করতে করতে এপাশ থেকে ওপাশ যাচ্ছিল। আশেপাশে যে আরও মানুষজনের আনাগোনা আছে সেদিকে তাদের বিন্দুমাত্র খেয়াল নেই। সাঁতরানোর মধ্যেই হঠাৎই এমনটা হয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই নীলার বাঘের গর্তে পা দেওয়া হলো। পানিতে ডুবে পানি খেয়েছে, তাই নীলা কাশতে কাশতে আবারও বলল, আপনি? সাদিদ উত্তর দিল না। নীলাকে কোলে নিয়েই তাদের রুমে আসলো। আশেপাশে রিসোর্টের স্টাফরা ছিল, বাইরের কিছু গেস্টরাও উপস্থিত, কিন্তু সাদিদ এসবে পাত্তা দিল না। রুমে নিয়ে এসে নীলাকে কোলে নিয়েই দরজা বন্ধ করলো। কোল থেকে নামিয়ে রক্তলাল চোখে বলে উঠল, ড্রেস চেঞ্জ করো। নীলার এতক্ষণের অবাকের মাত্রা যেন কম ছিল, তাই সাদিদ এই কথা বলে পূর্ণ করছে। I said right now, change your cloth. নীলা কেঁপে উঠে কয়েক কদম পিছিয়ে গেল। সেই সবের কিছুই বুঝতে পারছে না, না সাদিদের এমন ব্যবহার, না বর্তমান পরিস্থিতি। নীলাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে সাদিদ দ্রুত এসে তার দুই বাহু চেপে ধরল। পেছনের দেয়ালে নীলাকে ঠেকিয়ে রাগী স্বরে আবারও বলল, নীলাঞ্জনা, you have only 2 minutes. 2 minutes, change it quickly. Otherwise, I will do the previous work. বলেই সাদিদ নীলাকে মৃদু ধাক্কা দিল। নীলার বলার আর কোনো ভাষা নেই। সে বিনা বাক্যে কাঁপতে কাঁপতে গিয়ে ট্রলি ব্যাগ খুলল। একটা সাদা কালো রঙের চুড়িদার জামা নিয়ে দ্রুত পা বাড়িয়ে ওয়াশরুমে চলে গেল। সাদিদ অনবরত জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। রাগে তার পুরো শরীর চলে যাচ্ছে। ইচ্ছে করছে সব কটাকে এই মুহূর্তে ধরে পিষে ফেলতে, কিন্তু এখন মাথা গরম করে কিছুই করা মানেই ফ্যামিলির সবার টেনশন, তার উপর নানা রকম বাড়তি ঝামেলা। কিন্তু নিজেকেও যে নিয়ন্ত্রণ করতে পারছে না, তাই তো নীলাকে এভাবে দিয়ে এসেছে। নতুবা সেখানেই ছেলেগুলো সে আধমরা করে ফেলত। Bast! How dare they? সাদিদ জোরে লাথি দিয়ে সামনের টুলটা দূরে ফেলল। ভেতরকার ব্রাকটা কোনোভাবেই কমাতে পারছে না। সুইমিং পুলে অনেকেই উপস্থিত ছিল। তাদের মধ্যে একটা মাঝবয়সী বয়েজ গ্রুপও ছিল। নীলা যথেষ্ট মার্জিত পোশাক পরে থাকলেও কয়েকটা ছেলে বারবারই খারাপ নজরে তার শরীরের দিকে তাকাচ্ছিল, কারণ তার শরীর ভেজা ছিল। সাদিদ তো সবসময় নীলাকেই দেখতে ব্যস্ত, তাই ছেলেগুলোর চোখের বিশ্রী দৃষ্টি সাদিদের চোখের আড়াল হয়নি, তাই নীলাকে এমন হন্তদন্ত হয়ে রুমে নিয়ে আসা হয়। নীলাকে হয়তো বললেও সমস্যা সমাধান হয়ে যেত, কিন্তু সাদিদের কি এসবে নজর আছে? রাগ যে তার আকাশ ছোঁয়া। দরজার আওয়াজে সাদিদ রক্তচক্ষু নিয়েই পেছন ফিরল। মুহূর্তেই তার রাগ কমে গেল, শরীর শীতল হলো, চোখে মুখে নেমে আসলো সীমাহীন মুগ্ধতা। সাদিদ ধীর পায়ে সামনের দিকে এগিয়ে গেল। নীলা সাদিদকে এখনও ভীষণ ভয় পাচ্ছে। সে তো তখনকার সাদিদের অমন রাগের কারণটাই ধরতে পারছে না। নীলা সকালের পর থেকে সাদিদের সাথে একটাও কথা বলেনি, তাহলে এত রাগের কারণটা কি? সাদিদ একেবারে নীলার সামনে এসে দাঁড়ালো। নীলা মাথা নিচু করে আছে, শরীর এখনও তার মৃদু কাঁপছে। সাদিদ নীলার গালে হাত রাখলো। নীলা চমকিত দৃষ্টিতে তার দিকে তাকাতেই সাদিদ অপর হাতটাও নীলার গালে রাখলো। নীলার মুখটা আঁচল ভরে ধরে এসে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। অপরদিকে নীলা ভয়ার্ত চোখে শুকনো ঢোক গিলছে। সাদিদ কি করতে চাইছে? সাদিদ নিজের মুখটা এগিয়ে দিল। নীলার বড় বড় করে রাখা চোখের পলক তাকিয়ে মৃদু হাসল, তারপর কপালে উষ্ণ স্পর্শ দিল। নীলার চোখ জোড়া অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেল। শরীরের রক্তের প্রবাহমান গতি বেড়ে গেল, হৃদস্পন্দন দ্রুত হলো। সাদিদ দীর্ঘ চুম্বন শেষে নীলার কপাল থেকে মুখ সরিয়ে আনলো। তার নিঃশ্বাসের ঘন শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। নীলার কপালে কপাল ঠেকিয়ে বলল, সাদিদ নীলার কপাল থেকে কপাল সরিয়ে আনলো। নীলা এখনও চোখ বন্ধ করে থরথর করে কাঁপছে। সাদিদ আবারও নীলার কপালে ছোট্ট করে চুমু খেল। মুখ হাত থেকে সরিয়ে এক কদম পিছিয়ে বলে উঠল, আসতে হবে না, চুপচাপ রুমে বসো, আমি গিয়ে সবাইকে পাঠিয়ে দিচ্ছি। বাহির থেকে দরজা বন্ধের আওয়াজে নীলা এবার চোখ উঠিয়ে তাকালো। সাদিদ চলে গেছে, কিন্তু রেখে গেছে নিজের হৃদস্পন্দন বন্ধকারী সংস্পর্শ। নীলা কাঁপা হাতে নিজের কপাল ছুঁয়ে দিল। শরীরটা যেন আবারও শিরশির করে উঠল। শান্ত ভেজা শরীরে রুমে প্রবেশ করতে কিছুটা অবাক হলো। নীলা কেমন স্থির দাঁড়িয়ে থাকতে দেখে উৎকণ্ঠার সুরে বলল, এভাবে মূর্তি নাই দাঁড়িয়ে আছিস কেন? নীলা প্রশ্নের উত্তর দিল না। মাথার মধ্যে ইতিমধ্যে প্রশ্নের পাহাড় জমে, সেখানে বিন্দু মাত্র জায়গা নেই। তার মধ্যে আরেকটা প্রশ্নের জায়গা এই মুহূর্তে নীলা করতে যাচ্ছে না। চুপচাপ রুমের বারান্দায় এসে দাঁড়ালো। তাদের রুমটা সাদিদের পাশেই রয়েছে, তাই এই বারান্দা থেকে ওই বারান্দা স্পষ্ট দেখা যায়। নীলা এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে, কারণহীন এক স্থির দৃষ্টি।
শান্ত প্রিয়তি ততক্ষণে শুকনো জামা পরে টুকটাক গল্প করছে। তাদের গল্পের কিছু অংশ নীলার কর্ণকুহরে এসে বাড়ি খাচ্ছে, কিন্তু নীলার তাতেও কোনো নড়চড় নেই। তার স্থির দৃষ্টি সামনের রুমের বারান্দায়। তোয়ালে দিতে বারান্দায় এসেছিল সাদিদ। পাশেই নীলকে এমন স্থির দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সেও তাকালো। নীলার তাতেও কোনো নড়চড় না দেখে সাদিদ এবার একটু কেশে গলা পরিষ্কার করল। নীলাঞ্জনা? সাদিদের ডাকে নীলার হুঁশ ফিরল। তাকে আবারও সামনে দেখে নীলার এবার প্রচণ্ড লজ্জা লাগলো। সে আর কিছু ভাবতে পারল না। এক দৌড়ে রুমে ঢুকল। সাদিদ কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে মৃদু স্বরে হেসে দিল, তারপর নিজেও রুমে ঢুকল। তা কি ঠিক করলি? কি নিয়ে? এর মধ্যে ভুলে গেলি রাতের প্ল্যান। হ্যাতেরে বলে লাভ কি? হ্যাতে তো প্রিয় সারা শ্বাসও নেয় না। কোন দিন না জানি নিঃশ্বাস বন্ধ হয়ে মইরা যায়। এ তোর সমস্যা কি? সব কথার মধ্যে প্রিয় কাটানোস কেন? বিকজ সেই চুলকানি, তারা দেখলে আমার শরীর চুলকায়। অর্ণব থাম তো, সারাদিন খালি তোরা লাগালাগি করিস। আমি কি করলাম? সবসময় তো হ্যাঁ শুরু করে। হয়তো কি করতাম? হ্যাঁ দোস্ত চুপ কর, এমনিতেই আমার মেজাজটা খারাপ, তারপর তো ওদের এই ৯-৬ বিরক্ত লাগছে পুরো। কুল বয়ের হট হবার কারণ কি? ইজ এভরিথিং ওকে? নট ওকে। যতক্ষণ আর সবগুলো তুলে আছাড় না দিতে পারছি ততক্ষণ শান্তি হচ্ছে না। যাক, অবশেষে এরা তাহলে আমার একটু নিস্তার পেলাম। নয়তোবা তোর প্রিয়সী তদারকিতে কাজ টাজ পেলে সময় সময় আমাদের দৌড়াতে হতো। ভালো কথা মনে করছিস। দে, এত বছরের বডিগার্ড গিরে সব টাকা ফেরত দে। মাসে মিনিমাম 20,000 ধরলেও লাখখানেক হয়ে যাবে। সাদিদ এবার মাথা চুলকে হাসলো। বন্ধুগুলো মাথায় রাগ নিয়ে থাকতে দেয় না, এইটা সেটা বলে মেজাজ ঠিক করেই ছাড়বে। লাঞ্চের টাইমে আবারও সবার দেখা পাওয়া গেল। সাদিদ টেবিলে বসে এদিক সেদিক তাকাচ্ছে, কিন্তু নীলার কোনো ছায়া পর্যন্ত দেখা যাচ্ছে না। তাই খাওয়ার অজুহাত নিয়ে বলল, ভাবি মরি, নীলাঞ্জনা কোথায়? লাঞ্চ করবে না? ওর নাকি মাথা ধরেছে, তাই আসেনি। আম্মু মাত্রই রুমে খাবার নিয়ে গেছে। ও। সাদিদের হাত চলছে না, তখন কি বেশি হয়ে গেল? কিন্তু সে কি আর করবে? রাগটা যে কমছিল না, তখন নীলাকেই রাগ নিয়ন্ত্রণে আনবার জন্য একমাত্র অবলম্বন মনে হয়েছে। সাদিদ তেমন খেলো না, জুস খেয়ে উঠে দাঁড়ালো। কিরে, খাবি না? মা খিদে নেই, একটু পরে খেয়ে নেবো, তোমরা লাঞ্চ করো। সাদিদ কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সামনে এগিয়ে গেল। রুমে এসেও শান্তি নেই। অস্বস্তির কারণে ঠিকভাবে বসাও যাচ্ছে না। সাদিদ দরজা ঠেলে পাশের রুমের দিকে হাঁটা ধরল। নীলা খাবার সামনে নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে বসে আছে। তার কিছুই ভালো লাগছে না। লজ্জা জড়তা যেমন ঘিরে ধরেছে, সাথে এসে যুক্ত হয়েছে অগণিত প্রশ্ন। সাদিদের এমন অদ্ভুত ব্যবহার নীলা বুঝে উঠতে পারছে না। তারপর কিছুক্ষণ আগের সেই স্পর্শ, নীলার মাথা পুরোপুরি হ্যাং মেরেছে। একবার পজিটিভ কিছু চিন্তা করলেই দ্বিতীয়বার নেগেটিভিটির ছড়াছড়ি। এমত অবস্থায় দরজায় নক পড়ল। নীলা ঘাড় না ঘুরিয়েই বলল, দরজা খোলা আছে, ভেতরে আয়। চিন্তায় এত মগ্ন যে শান্ত যে রুমে আসেনি, নীলার সেদিকে খেয়ালই নেই। সাদিদ ধীর পায়ে এগিয়ে এসে নীলার পাশে বসল। খাবার এখনো প্লেটে দেখে গম্ভীর স্বরে বলল। নীলা হকচকিয়ে ফিরে তাকালো। সাদিদকে পাশে দেখেই আবারও পূর্বের ন্যায় লজ্জা পেল। কিছুটা ইতস্তত বোধ নিয়ে মাথা নিচু করে বলল, খেতে ভালো লাগছে না। সাদিদের কথা শুনে নীলা বিষম উঠে গেল। পাশের টেবিল থেকে পানি নিয়ে সাদিদ এগিয়ে দিতেই নীলা ঢকঢক করে পানি শেষ করল। নীলার উত্তরের অপেক্ষা না করেই সাদিদ নিজে প্লেট হাতে নিল। বিনা বাক্যে নীলার মুখের সামনে থেকে খাবার তুলে ধরল। নীলাও বিনা বাক্যে মুখে খাবার নিল। শখে বোধ হয় উপস্থিত জ্ঞান লোপ পেয়েছে। সাদিদই প্রথম বলল, সময় দিয়েছি বিধায় সারা জীবন পার করে দিবে? মানে? সাদিদ এক পলক মুখ উঠিয়ে নীলার দিকে তাকালো, কিন্তু উত্তর দিল না। চুপচাপ খাইয়া যাচ্ছে। নীলার মাথায় প্রশ্ন, মনে প্রশ্ন, এমনকি পেটেও হাজার রকমের প্রশ্নের গড়াগড়ি, কিন্তু কোনো উত্তর নেই। সাদিদ বিনা বাক্য খরচ করে প্লেটের সব খাবার শেষ করল। পানির গ্লাস মুখে তুলে দিতেই নীলা এবার গ্লাসে হাত রাখল। লজ্জা জড়তা ভুলে আবেগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, উত্তর দিলেন না যে? কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়া পাপ, সেসব উত্তর খোঁজ নিতে হয়। খোঁজ পাচ্ছি না। সত্যি কি পাচ্ছ না? নীলা হাত ছেড়ে দিল, দৃষ্টি নিচে নিক্ষেপ করল। ডান হাতের বৃদ্ধাঙ্গুল খানিকটা খুঁড়ে নিয়ে নিচু স্বরে বলল, ভয় হয় যদি উত্তর মিথ্যে হয়। কষ্ট সহ্য করতে পারি না। যদি কষ্ট সহ্য করতে না হয়, যদি উত্তর পছন্দের তালিকায় স্থান পাই, তখন?
নীলার ঠোঁটের কোণে মিষ্টি হাসি দেখা গেল। সত্যি যদি হয়, সত্যি যদি ভালোবাসার মানুষটা তাকেও ভালোবাসে। নীলা ঠোঁটের হাসি বজায় রেখে আবারও বলল, আমি চাই এমনটা হোক, আমি সেটা খুব ভালো করে চাই। সাদিদ এবার হাসল, মিষ্টি হাসি। দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলে উঠল, আজ পূর্ণিমা, সুইমিং পুলের ডান পাশে রাধিকে অপেক্ষা করবে। সাদিদ বেরিয়ে গেল। নীলা অপলক দৃষ্টিতে বন্ধ দরজার দিকে তাকিয়ে রয়েছে। তার এখন কোনো প্রশ্নের উত্তর দরকার নেই। এই মানুষটার সাথে থাকলে সে হাজারো প্রশ্ন ভাণ্ডারের নিচে চাপা পড়তে রাজি। তারপরও যদি সেই মানুষটা পাশে থাকে তাতেই নীলা সন্তুষ্ট। ইস, কখন যে রাত হবে। নীলা নিজেই হাসলো। একসময় হাসির আওয়াজ বৃদ্ধি পেল, তারপর সে হাসি থামালো না। সে আজ খুব খুশি, তাই হাসির আওয়াজ বেশি। গায়ে হালকা চাদর মুড়িয়ে গুটিসুটি মেরে নীলা শুয়ে আছে। ঘণ্টাখানেক আগে সে শান্তকে বকবক থামিয়ে ঘুমাতে বলছে, কিন্তু সে তার পকপকে ব্যস্ত। প্রিয়তি বয়সে বড়, তাই তাকে কিছু বলা যাচ্ছে না। নীলা না পেরে এবার লাইট বন্ধ করে দিয়েছে। ঘুমিয়ে পড়ার তীব্র অনুরোধ, কিন্তু তারপরও শান্তর মনে দয়া হলো না। সে এখনও তার ঐতিহাসিক গল্পে ব্যস্ত সময় পার করছে। এই তুই ঘুমাবি? তুই আমার ঘুমের পিছনে লাগছিস কেন? তুই ঘুমা, আমি পরে ঘুমাবো। প্লিজ দোস্ত, চল না ঘুমিয়ে পড়ি। অসম্ভব, ঘুম আসছে না। ঘুমাবো কিভাবে? মাথায় হাত বুলিয়ে দিব, কাছে আয়। ব্যাপার কি? তুই আমার ঘুমের পেছনে এভাবে হাত ধুয়ে লেগেছিস কেন? নীলা শুক্ল কাশল, তারপর কণ্ঠে স্নেহ মমতা সবকিছু ঢেলে দিয়ে বলল, একা একা ঘুমাতে ভালো লাগছে না, কাছে আয়, একসাথে ঘুমাই। শান্ত গলে গেল। প্রিয়তিকে গুড নাইট বলে বিছানায় শুয়ে চাদর টানল। টিকটিক করে ঘড়ির কাঁটা 12টা পেরোতেই নীলা শান্তর হাতটা নিজের উপর থেকে ছাড়িয়ে নিল। মুখের চাপা হাসি যেন বাহিরে না চলে আসে, তাই মুখ চেপে ধরে আছে। এদিক ওদিক তাকিয়ে সে শান্ত প্রিয়তিকে ভালোভাবে পরখ করল। না দেখে মনে হচ্ছে দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন। নীলা শরীরে পাতলা একটা চাদর জড়িয়ে উঠে দাঁড়ালো। মনে আনন্দের ঢেউ নিয়ে গুটিসুটি পায়ে দরজা ঠেলে বাইরে আসলো। রিসোর্ট এখন পুরো নিরিবিলি, কেমন ভূতুরে পরিবেশ, গা ছমছম করছে। নীলার বরাবরই ভূতে ভয়। এই উন্নত মানের রিসোর্টে ভূত থাকে না, এমন হাজারটা সান্ত্বনা ইতিমধ্যে নিজেকে দেয়া শেষ। তারপরও মন মস্তিষ্ক ভয়ে জড়সড়। নীলা ভয়ার্ত চোখেই এদিক ওদিক তাকিয়ে সামনে এগিয়ে যেতে লাগলো। সুইমিং পুলের পাশে আসতে পেরে সে নিঃশব্দে হাসলো। এতক্ষণের ভয় ডর সব চলে গেছে। সাদিদ ডান পাশে বলেছিল, তাই ওই দিকে গেল, কিন্তু সাদিদকে দেখতে পেল না। এদিক ওদিক পর্যবেক্ষণ করেও যখন সাদিদের দর্শন পাওয়া গেল না, নীলার বুক চিরে তখন কষ্টের দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। উত্তরটা হয়তো সাধ্যের বাইরে। আমি বোকা, কি বললো আর কি বুঝে খুশি হয়ে গেলাম। একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে নীলা যাবার জন্য পেছন ঘুরল, কিন্তু পারল না। পেছন থেকে হাতে টান পড়ল। সাদিদ তাকে কোনো কিছু না বলেই টেনে নিয়ে যেতে লাগলো। নীলার কি অনুভূতি হচ্ছে সেটা নিজেই আন্দাজ করতে পারছে না। শুধু পায়ে পা মিলিয়ে সাদিদের পেছনে যেতে লাগলো। সাদিদ একেবারে রিসোর্টের বাহিরে গিয়ে থামলো। কৈফিয়ত দেয়ার ভঙ্গিতে বলে উঠল, গেটের লোকদের ম্যানেজ করতে এসেছিলাম। তোমাকে রাত বলেছি বিধায় এত লেট করবে কে জানে। আর তারাও গেস্টদের নিরাপত্তার জন্য এত রাতে বের হতে দেবে না, তাই রিকোয়েস্ট করতে হয়েছে। আমাকে এসব বলতে হবে না। তাই বুঝি? বলেই সাদিদ এগিয়ে আসলো। তাকে এগিয়ে আসতে দেখে নীলা চমকিত দৃষ্টিতে তাকালো। সাদিদ মৃদু হেসে বুকে হাত রেখে বলল, তাহলে তখন এসব বলার মানে কি? নীলা দৃষ্টি নত করল, মানে সাদিদ তার কথাগুলো শুনে নিয়েছে। সাদিদ আবারও নীলার হাতের মুঠো ধরতেই নীলা দ্রুত তাকালো। অনেক অন্ধকার, পরে গিয়ে ব্যথা পাবে, এই রিক্স আমি আর নিতে রাজি নই। সাদিদ কথাটা গম্ভীর স্বরে বললেও নীলার অত্যধিক ভালো লাগলো। মুখে হাসি নিয়ে সে সাদিদের দিকে ফিরে নীলাকে দেখল। পূর্ণিমার চাঁদের আলোয় নীলার মুখের হাসি স্পষ্ট বোঝা যাচ্ছে। সাদিদ হাত বাড়িয়ে এক হাতে নীলাকে জড়িয়ে নিল। নীলা চোখ বড় করে তাকাতেই নিজেই বলল, কেবল ধরে রেখে ব্যালেন্স করতে পারছি না, হাত পা ভাঙবে, এই রিস্ক নিতে পারবো না। নীলা এবার হাসি আটকাতে পারল না, খানিকটা উচ্চস্বরে হেসে উঠল। সাদিদও হাসছে, কিন্তু নিঃশব্দে। আপনি এমন কেন? কেমন? ভূতের মতো। সাদিদ বুঝেও না বোঝার ভান ধরাতে নীলা এবার বিরক্ত হলো। খানিকটা চাপা রাগ নিয়ে কথাটা বলল। সাদিদ আচমকা নীলাকে নিয়ে নিজের দিকে ঘুরিয়ে তার কোমর চেপে ধরল। নীলা হকচকিয়ে সাদিদের মুখের দিকে তাকালো। তাহলে ভূতের মতো খেয়ে ফেলি?
সাদিদের মুখের ভঙ্গি স্পষ্ট বোঝা যাচ্ছে না। নীলা খানিকটা ভয় পেয়ে পেছনে যেতে নিলে সাদিদ আরও চেপে ধরল। কি হলো তো দাও, ভূতের মতো হলে তাদের ন্যায় গাবুস গুবুস খেয়ে ফেলি। নীলার এবার ভয় হচ্ছে। লোকমুখের নানান কথার মধ্যে ভূত প্রেতের আচর বলে একটা কথা প্রচলিত। এ অন্ধকার গুলশান গাছগাছালির মধ্য থেকে কোনো ভূত পেতনি সত্যিই সাদিদকে আচর করে ফেলে দিত। নীলার ভয়াতুর দৃষ্টি ক্রমশ বাড়তে লাগলো, কেননা সাদিদ তার দিকে নিজের মুখ এগিয়ে আনতে লাগলো। সে কি সত্যি নীলাকে আজ খেয়ে ফেলবে নাকি? প্লিজ আমাকে আমাকে খাবেন না। মুহূর্তেই নীলা ভাসমান অবস্থায়